লেখক হেমেন্দ্র কুমার রায়ের যখের ধন বইটি থেকে আজকের গল্প নতুন বিপদের ভয়। 3 দিন মামার বাড়িতে খুব আদরে কাটিয়ে মায়ের কাছ থেকে আমি বিদায় নিলাম। মা কি সহজে আমাকে ছেড়ে দিতে চান? তবুও তাকে আমরা যখের ধন আর বিপদ আপদের কথা কিছুই বলিনি। তিনি শুধু জানতেন আমরা অসমে বেড়াতে যাচ্ছি। যাবার সময় বিমলকে ডেকে মা বললেন, দেখো বাবা, আমার শিবরাত্রির সলতেটুকু তোমার হাতে সঁপে দিলুম, ওকে সাবধানে রেখো। বিমল বললে, ভয় কি মা? কুমার তো আর কচি খোকাটি নেই, ওর জন্যে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। মা বললেন, না বাছা, কুমারকে তুমি কোথাও একলা ছেড়ে দিও না, ও ভারী গোয়ার গোবিন্দ, কি করতে কি করে বসবে কিছুই ঠিক নেই। ও যদি তোমার মতো শান্তশিষ্টটি হতো তাহলে আমাকে তো ভেবে মরতে হতো না। বিমল একটু মুচকি হেসে বললে, আচ্ছা মা, আমি তো সঙ্গেই রইলুম, যাতে গোয়ার তুমি করতে না পারে সেদিকে আমি চোখ রাখব। আমি মনে মনে হাসতে লাগলুম। মা ভাবছেন আমি গোয়ার গোবিন্দ আর বিমল শান্তশিষ্ট, কিন্তু বিমল যে আমার যে কত বড় গোয়ার আর ডানপিটে, মা যদি তা ঘুণাক্ষরেও জানতেন। মায়ের পায়ের ধুলো মাথায় নিয়ে আমি, বিমল আর রামহরি দুর্গা বলে বেরিয়ে পড়লুম। বাঘা আমাদের পিছনে পিছনে আসতে লাগলো, কিন্তু শান্তিপুর স্টেশনে রেলগাড়ি দেখেই পেটের তলায় লেজ গুজে একেবারে যেন মুষড়ে পড়ল। সে বুঝলে আবার তাকে জন্তুদের কামরার ভেতরে নিয়ে গিয়ে একলাটি বেঁধে রেখে আসা হবে। রানাঘাটে নেমে আমরা আসল গাড়ি ধরলুম। বিমল খুশি মুখে বললে, যাক, এবারে আর করালির ভয় নেই। সে হয়তো এখন অসমে বসে নিজের হাত কামড়াচ্ছে আর আমাদের মুণ্ডুপাত করছে। আমি বললুম, অসম থেকে করালি এখন কলকাতায় ফিরে থাকতেও পারে। বিমল বললে, কলকাতায় কেন? সে এখন জমালয়ে গেলেও আমার আপত্তি নেই। চলো গাড়িতে উঠে বসা যাক। অনেক রাত্রে গাড়ি সারাঘাটে গিয়ে দাঁড়ালো। সে সময়ের কথা বলা হচ্ছে। পদ্মার উপর তখন সারার বিখ্যাত পুলটি তৈরি হয়নি। সারাঘাটে সকলকে তখন গাড়ি থেকে নেমে স্টিমারে করে পদ্মার ওপরে গিয়ে আবার রেলগাড়ি চড়তে হতো। কাজেই সারায় এসে আমাদেরও মালপত্র নিয়ে গাড়ি থেকে নামতে হলো। আগেই বলেছি, তখন আমি কখনো কলকাতার বাইরে পা বাড়াইনি। স্টিমারে চড়ে চারিদিকের দৃশ্য দেখে আমার যেন দাগ লেগে গেল। কলকাতার গঙ্গার চেয়েও চওড়া নদী যে আবার আছে এই পদ্মাকে দেখে প্রথম সেটা বুঝতে পারলাম। আকাশে চাঁদ উঠেছে আর গায়ে জ্যোৎস্না মেখে পদ্মা নেচে দুলে বেগে ছুটে চলেছে। রূপোর জল দিয়ে তার ঢেউগুলি তৈরি। মাঝে মাঝে সাদা ধপধপে বালির চর চোখের সামনে কখনো জেগে উঠেছে, কখনো মিলিয়ে যাচ্ছে স্বপ্নের ছবির মতন। আবার মনে হলো ওই নিরিবিলি চরগুলির মধ্যে হয়তো এতক্ষণ পরীরা এসে হাজির, হাসি মজা খেলাধুলা করছিল। স্টিমারের গর্জন শুনে দৈত্য বা দানব আসছে ভেবে এখন তারা ভয় পেয়ে হাওয়ার সঙ্গে মিশে গেছে। বালির চর এড়িয়ে স্টিমার ক্রমে অন্য তীরের দিকে এগিয়ে যাচ্ছে। খালাসিরা জল মাপছে আর চেঁচিয়ে চেঁচিয়ে কি বলছে। স্টিমারের একদিকে নানা জাতের মেয়ে পুরুষ বসে, শুয়ে, দাঁড়িয়ে গোলমাল করছে, আর একদিকে ডেকের ওপর উজ্জ্বল আলোতে চেয়ার টেবিল পেতে বাহার দিয়ে বসে সাহেব মেমরা খানা খাচ্ছে। খানিকক্ষণ পরে অন্যদিকে মুখ ফেরাতেই দেখি
একটা লোক আর চোখে আমার দিকে তাকিয়ে আছে। তার সঙ্গে আমার চোখাচোখি হতেই সে হনহন করে এগিয়ে ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। স্টিমার ঘাটে এসে লাগলো। আমরা সবাই একে একে নিচে নেমে স্টেশনের দিকে চললুম। অসম মেল তখন আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে ফোঁস ফোঁস করে ধোঁয়া ছাড়ছিল। আমরাও তার পেটের ভিতর ঢুকে নিশ্চিন্ত হয়ে বসলুম। কামরার জানলার কাছে আমি বসেছিলাম। প্ল্যাটফর্মের ওপারে আর একখানা রেলগাড়ি। দার্জিলিংয়ে যাত্রীদের ভিড়। ফার্স্ট ও সেকেন্ড ক্লাসের সাহেব মেমরা কামরার ভেতরে বিছানা পাচ্ছিল এক ঘুমে রাত কাটিয়ে দেবার জন্যে। তাদের ঘুমের আয়োজন দেখতে দেখতে আমারও চোখ ঢুলে এলো। আমিও শুয়ে পড়ার চেষ্টা করছি। হঠাৎ আবার দেখলুম স্টিমারের সেই অচেনা লোকটা প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে তেমনি আর চোখে আমাদের দিকে বারে বারে চেয়ে দেখছে। এবার আমার ভারী সন্দেহ হলো। বিমলের দিকে ফিরে বললুম, বিমল, দেখো দেখো। বিমল বেঞ্চির ওপর কম্বল পাততে পাততে বললে, আর দেখাশোনা কিচ্ছু নয়, এখন চোখ বুজে নাক ডাকিয়ে ঘুমোবার সময়। না দেখলে চলবে না। স্টিমার থেকে একটা লোক বারবার আমাদের ওপর নজর রেখেছে। এখনও সে দাঁড়িয়ে আছে, যেন পাহারা দিচ্ছে। শুনেই বিমল এক লাফে জানলার কাছে এসে বললে, কই, কোথায়? ওই যে। কিন্তু লোকটাও তখন বুঝতে পেরেছিল যে আমরা তাকে সন্দেহ করছি। সে তাড়াতাড়ি মুখ ফিরিয়ে সেখান থেকে সরে পড়ল। বিমল চিন্তিতের মতো বললে, তাই তো, এ আবার কে? করালির চর নয় তো? করালি? কিন্তু সে কি করে জানবে আজ আমরা এখানে আছি? হয়তো করালি আমাদের চালাকি ধরে ফেলেছে। সে জানতো আমরা 2-4 দিন পরেই আবার অসমে যাব। অসমে যেতে গেলে এ পথে আসতেই হবে। তাই সে হয়তো এখানেই এতদিন ঘাঁটি আগলে বসেছিল। অসম্ভব নয়। আচ্ছা, একবার নেমে দেখা যাক করালি এই গাড়ির কোনো কামরায় লুকিয়ে আছে কিনা। এই বলেই বিমল প্ল্যাটফর্মে নেমে এগিয়ে গেল। গাড়ি যখন ছাড়ে বিমল তখন ফিরে এলো। আমি বললাম, কি দেখলে? কিচ্ছু না, প্রত্যেক কামরায় তন্ন তন্ন করে খুঁজেছি, করালি কোথাও নেই। বোধহয় আমরা মিছে সন্দেহ করেছি। বিমলের কোথায়? আবার আমি খানিকটা নিশ্চিন্ত হলাম, যদিও মনের মধ্যে কেমন একটা খটকা লেগে রইল। গাড়ি ছেড়ে দিলে বিমল বললে, ওহে কুমার, এই বেলা যতটা পারো ঘুমিয়ে নাও। অসমে গিয়ে পড়লে হয়তো আমাদের আহার নিদ্রা ত্যাগ করতেই হবে। বিমল বেঞ্চির ওপরে আহ বলে শটা লম্বা হলো। আমিও শুয়ে পড়লুম। সুখের বিষয়, এ কামরায় আর কেউ ছিল না, সুতরাং ঘুমে আর ব্যাঘাত পড়বার ভয় নেই। এই পর্যন্ত।